কি হবে যদি সূর্যকে আমরা জল দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করি? সূর্য কি সত্যিই নরমাল আগুনের মতো নিভে যাবে? বয়ে চলা নদীর উপরে ব্রিজ কিভাবে বানানো হয়? তাছাড়া তুমি সমুদ্রের একদম তলদেশে যেতে পারবে, সেটাও আবার এক ফোঁটাও গায়ে জল না লাগিয়ে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর এই 4000 সুপার লাক্সারি কার সমুদ্রের তলায় পড়ে আছে কেন? এই মহিলাটার মৃত্যু হয়েছে 1951 সালে, কিন্তু তুমি বিশ্বাস করবে না, তিনি এখনো বেঁচে আছেন আর বহু মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন। আর এই জিনিসটা তো তুমি ভুল করেও করবে না, না হলে পরে খুবই পস্তাতে হবে। এগুলোর পাশাপাশি আরো অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাবে এই ভিডিওতে, সেই কারণে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 10, এই রকম বাজে ভাবে এই মানুষগুলো পাহাড়ের উপর থেকে ধাক্কা খেয়ে গড়িয়ে গড়িয়ে নিজের অবস্থা খারাপ করে এমন ভাবে নিচের দিকে নেমে আসছে যেন দেখে মনে হচ্ছে তাদের পিছনে যমরাজ এসে দাঁড়িয়েছে। কিন্তু না, তারা তো নিজেরাই কোনো একটা জিনিসকে ধরার জন্য দৌড়ে দৌড়ে নামছে, তাও আবার সেটা এই ছোট্ট পনিরের টুকরোর জন্য। আসলে এটা হলো রোলিং গ্লসিস্টার নামের একটা ফেস্টিভ্যাল, যেটাকে ইংল্যান্ডের গ্লসিস্টার শায়ার এরিয়াতে প্রত্যেক বছর পালন করা হয়। আসলে এই ফেস্টিভ্যালে 200 গজ লম্বা একদম সোজা পাহাড় থেকে 3 থেকে 4 কিলো ওজনের একটা পনিরের টুকরো ফেলে দেওয়া হয়। আর যখনই পনিরটা ফেলে দেওয়া হয় তখনই এই ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগী এইরকম ভাবে দৌড়ে দৌড়ে সেই পনিরের টুকরোকে ধরতে থাকে। এই কারণে এই কম্পিটিশনকে জেতার জন্য এই মানুষগুলো এইরকম ভাবে পাহাড় থেকে নামতে থাকে, যার ফলে প্রত্যেক বছর কারুর হাত, কারুর পা, কারুর গলা অথবা কারুর কোমরে ভয়ানক চোট লাগে। আর যে সবার প্রথমে নিচে চলে আসবে সে পাবে 3 থেকে 4 কোটি টাকা নয়, বরং 3 থেকে 4 কিলো ওজনের সেই পনিরের টুকরোটা। হ্যাঁ সত্যি, তাদেরকে শুধুমাত্র পনিরের টুকরোটাই দেওয়া হয়। ফ্যাক্ট নাম্বার 9, এটা হলো এমন এক ধরনের মেশিন যেটাতে করে তুমি সমুদ্রের একদম তলদেশে যেতে পারবে, ডাইভিং স্যুট ছাড়া এবং এক ফোঁটাও জল গায়ে না লাগিয়ে। আসলে এই মেশিনটার নাম হলো ডাইভিং বেল। এটা ঠিক সেই রকম ভাবেই কাজ করে যেরকম ভাবে একটা গ্লাসকে উল্টো করে জলের মধ্যে ঢুকিয়ে দিলে হয়, অর্থাৎ সেই গ্লাসের মধ্যে বাতাস ভরা থাকে। আর এই ডাইভিং বেলটাও একই প্রিন্সিপালের উপরেই কাজ করে। সবার প্রথমে এই বেলকে জলের তলদেশে নামানো হয়, তারপরে কম্প্রেসড বাতাস পাম্প করে ভেতরে যে জল আছে সেগুলোকে বের করে দেওয়া হয়, যার ফলে ভেতরে একটা ড্রাই এয়ার স্পেস তৈরি হয়ে যায় যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যেই যেতে পারে। কিন্তু নিচে যাওয়ার আগে সেই সমস্ত মানুষদের একটা চেম্বারের মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়, যাতে তাদের শরীর জলের তলদেশের প্রেসারকে মানিয়ে নিতে পারে। আর তারপরেই শুরু করা হয় সমুদ্রের তলার গোপন তথ্য এক্সপ্লোর করার জার্নি। হতে পারে সেটা সমুদ্রের মেরিন লাইফ সম্পর্কে অথবা সমুদ্রের গোপনীয় রিসোর্স সম্পর্কে। ফ্যাক্ট নাম্বার 8, পৃথিবীর সর্বপ্রথম লিফটে যদি তার ছিঁড়ে যেত তাহলে উপর থেকে নিচে পড়ার পরেই তোমার মৃত্যু কনফার্ম ছিল। তারপরেই আসলো একজন বিজ্ঞানী যার নাম হলো এলিসা অটিস, যিনি পৃথিবীতে লিফটের জন্য সর্বপ্রথম সেফটি মেকানিজমের আবিষ্কার করেছিলেন। আর সেটাকে প্রমাণ করার জন্য তিনি তার জীবনকেও বাজি রেখেছিলেন। ওটিস একদিন একটা লিফটে উঠে যায় আর উপরে উঠে যাওয়ার পরে বলে দড়িটা কেটে দাও। আর যখনই দড়িটা কেটে গেল তার আবিষ্কার করা স্প্রিং লোডেড সেফটি ব্রেক সাইডের গ্রুপসে আটকে গেল আর সেই লিফট থেমে গেল। আর সেই দিনের পর থেকেই লিফট নিরাপদ হয়ে গেল আর ওটিস হয়ে গেল একজন লেজেন্ড। ফ্যাক্ট নাম্বার 7, এগুলো হলো সমুদ্রের তলদেশে পড়ে থাকা 4000 সুপার লাক্সারি কার, যেগুলোকে এখনো পর্যন্ত সমুদ্রের তলা থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ফ্যালেসিটি এস নামের একটা কার্গো শিপ জার্মানি থেকে আমেরিকা যাওয়ার জন্য পাড়ি দেয় এবং সেই জাহাজে একটা ইলেকট্রিক কারও ছিল, যেটা পুরো জাহাজের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আসলে সেই ইলেকট্রিক গাড়ির লিথিয়াম ব্যাটারিতে শর্ট সার্কিট হয়ে যায়, যার ফলে সেই গাড়িতে আগুন লেগে যায় এবং এই আগুন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে সেটাকে কন্ট্রোল করার আগেই সেটা পুরো জাহাজে ছড়িয়ে যায়, যার ফলে $338 মিলিয়ন সুপার লাক্সারি গাড়িগুলো সমুদ্রের তলায় ডুবে যায়, যার মধ্যে ছিল 119টা বেন্টলি, 75টা ল্যাম্বরগিনি, 884 খানা অডি, 100 থেকে 110টা অ্যাভেন্টাডর্স এবং আরো বিভিন্ন সুপার কার। কিন্তু সেই জাহাজের ক্রু মেম্বারদের কপাল ভালো ছিল, এমার্জেন্সি সিগন্যাল এবং দ্রুত অ্যাকশনের ফলে সমস্ত ক্রু মেম্বার প্রাণে বেঁচে যায়। কিন্তু এই স্বপ্নের গাড়িগুলো এখনো সমুদ্রের তলদেশে পড়ে আছে, তুলে আনতে পারলে এক্ষুনি চলে যাও। ফ্যাক্ট নাম্বার 6, তুমি কি জানো ডাক্তাররা আমাদেরকে সবসময় জিভ কেন বের করতে বলে? আসলে উত্তরটা একদমই সোজা, কারণ শুধুমাত্র জিভ দেখেই ডাক্তাররা তোমার শরীরের ছোটখাটো প্রবলেমের আন্দাজ করে নেয়। তাহলে ভালোভাবে শোনো, আমাদের জিভের রং দিয়ে অনেক কিছু জানা যায়। যদি তোমার জিভের উপরে হালকা সাদা কোটিং থাকে তাহলে হতে পারে তোমার শরীরে ফাঙ্গাল অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। যদি কোটিং হালকা হলদে রঙের হয় তাহলে বুঝে নেবে তোমার হজমের প্রবলেম আছে, মানে গ্যাস, অ্যাসিডিটি অথবা পাকস্থলী
ডেলিভারিতে যে কোনো প্রবলেম হতে পারে। আর যদি তোমার জিভ একদম হেলদি এবং গোলাপি রঙের হয় তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, তোমার শরীর একদম সঠিক রাস্তায় চলছে। তাহলে পরের বার থেকে ডাক্তারের কাছে যাওয়ার আগে নিজেরাই একবার নিজেদের জিভ চেক করতে ভুলবে না। আর তোমার জিভের কালার কেমন আমাকে কমেন্টে জানাও। ফ্যাক্ট নাম্বার 5, এই মহিলাটার মৃত্যু 1951 সালে হয়, কিন্তু তুমি বিশ্বাস করবে না এই মহিলাটা এখনো বেঁচে আছে এবং কোটি কোটি মানুষের চিকিৎসা করছে। এই মহিলাটার নাম হলো হেনরিটা ল্যাক্স, যার মৃত্যু হয় কঠিন ক্যান্সারে। আর তারপর একটা ডাক্তার তার টিউমারের স্যাম্পল পরীক্ষা করার জন্য একটা ল্যাবে পাঠিয়ে দেয়। সেই সময় বিজ্ঞানীরা মানুষের শরীরের সেলসকে ল্যাবে গ্রো করে তার মধ্যে অনেক ট্রিটমেন্ট টেস্ট করত। কিন্তু একটা সমস্যা হলো যে 1951 সালের আগে যতগুলো সেলসকে গ্রো করা হয়েছিল সেগুলো কিছুদিনের মধ্যেই মরে যেত, যেখানে হেনরিটার সেলসটা কিছুটা আলাদা ছিল। মানে এই সেলগুলো একদম অমর ছিল, মানে সেগুলো মরছেই না আর প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই কারণে এই সেলসগুলোকে পরীক্ষা করার জন্য পুরো দুনিয়াতে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় আর সেগুলোর নাম রাখা হয় হেলা সেলস, হেনরিটা ল্যাক্স এর নাম অনুযায়ী। আর তখন থেকেই এই হেলা সেলস এর ব্যবহার প্রত্যেক অ্যাডভান্স রিসার্চ এবং ভ্যাকসিন বানাতে কাজে লাগতো, সেটা পোলিও ভ্যাকসিন হোক কিংবা কোভিড ভ্যাকসিন। এই সমস্ত কিছুতেই হেলা সেলস এর ব্যবহার করা হয়েছে। আর এই রকম ভাবেই হেনরিটার সেলস আজও বেঁচে আছে এবং এখনো তিনি কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন। ফ্যাক্ট নাম্বার 4, তুমি যদি কখনো কোনো ট্রাকের টায়ারে এইরকম ছোট্ট ফোলা অংশ দেখতে পাও তাহলে সেটাকে ভুল করেও ফাটিয়ে ফেলার চিন্তা করো না, কারণ এটাকে বলা হয় টায়ার বাবেল। আসলে এটা হলো এক রকমের টাইম বোম, যেটা যে কোনো সময়ই ফাটতে পারে। কিন্তু এটা তৈরি হয় কিভাবে? আসলে যখন ট্রাক খুবই ওভারলোড হয় অথবা সেই গাড়িটা যখন কোনো খারাপ রাস্তা অথবা গাড্ডায় জোরে ধাক্কা খায় তখন টায়ারের মধ্যে স্টিল বেল্ট আর রাবারের লেয়ারটা ছিঁড়ে যায়। তখন যে হাই প্রেসারের হাওয়াটা ভিতরে ভরা থাকে তখন সেটা সেই দুর্বল জায়গা থেকে পুশ করে একটা ফুলন্ত গোলায় পরিণত হয়ে যায়। এবার দেখতে তো এটা একদম সাধারণ একটা বেলুনের মতন লাগে, কিন্তু এটার ভেতরে হাওয়া এতটা প্রেসারে থাকে যে যদি এটা ফেটে যায় তাহলে একটা বিশাল জোরে ব্লাস্টের শব্দ হবে। আর ভাবো যদি এটা হাইওয়েতে হাই স্পিডে চলার সময় ব্লাস্ট হয় তাহলে সেই অ্যাক্সিডেন্ট কতটা বিপজ্জনক হতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই টায়ারকে রিপেয়ার করা যায় না, শুধুমাত্র রিপ্লেস করতে হয়, না হলে তোমার জীবনে বিপদ থেকে যাবে। এখন পরের বার থেকে তুমি যদি টায়ারে এই রকম বেলুনের মতন ফোলা অংশ দেখতে পাও তাহলে ভেবে নিও সেটা একটা ভয়ঙ্কর টাইম বোমে পরিণত হয়েছে। ফ্যাক্ট নাম্বার 3, এটা হলো এমন একটা ত্রিকোণ শেপ যেটার মাধ্যমে একটা বর্গক্ষেত্রের বর্ডার বানানো সম্ভব। আর এটার নাম হলো রেউলিক্স ট্রায়াঙ্গেল। আর এটা কোনো সাধারণ ট্রায়াঙ্গেল নয়, বরং এটা তৈরি হয়েছে তিনটে বৃত্তের ইন্টারসেকশনের মাধ্যমে। এই তিনটে বৃত্তের ব্যাসার্ধ একটা সমবাহু ত্রিভুজের সমান হয়। আর এই ট্রায়াঙ্গেলের প্রধান ব্যাপার হলো এটার প্রস্থ যে কোনো সাইড থেকে মাপো না কেন সেটা সবসময় সমান হবে। আর এই সমান প্রস্থের ফলে এটার ব্যবহার রোটারি ইঞ্জিনে করা হয়। আর যদি তুমি এই ট্রায়াঙ্গেল দিয়ে চাকা তৈরি করো তাহলে সেটা সমান জায়গায় একদম স্মুথ ভাবে ঘুরবে, মানে পুরো গোল চাকার মতনই কাজ করবে। এটা সাইকেলের চাকাতেও থিওরিটিক্যালি ব্যবহার করা সম্ভব, কিন্তু সেটার জন্য কমপ্লেক্স এক্সেল মেকানিজম তৈরি করা দরকার। সেই কারণে এই শেপটা বিভিন্ন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অথবা বিভিন্ন মেশিনে ব্যবহার করা হয়। ফ্যাক্ট নাম্বার 2, তুমি কখনো ভেবে দেখেছো বয়ে চলা নদী বা সমুদ্রের জলের উপরে এত বড় বড় ব্রিজের পিলার্স কিভাবে বসানো হয়? তাহলে এসো ব্যাপারটা জানা যাক। আসলে এই পিলার গুলোকে বানানোর জন্য কফার ড্যামের ব্যবহার করা হয়। কফার ড্যাম হলো এমন একটা টেম্পোরারি স্ট্রাকচার যেটাকে স্টিল শিটস অথবা কখনো কখনো কংক্রিট দিয়েও বানানো হয়। এটা এক ধরনের শিল্ড ওয়াল যেটা জলকে বাইরে ধরে রাখে। সবার প্রথমে সেই কফার ড্যামকে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রিভার বেন্ডে ইনস্টল করা হয়। তারপর যখন সেটা একটা এনক্লোজড এরিয়াতে পরিণত হয়ে যায় তখন সেটার মধ্যেকার জল পাম্পের সাহায্যে বাইরে বের করে দেওয়া হয়। তারপর সেই শুকনো জায়গার মধ্যে ফাউন্ডেশন তৈরি করা হয় আর ধীরে ধীরে একটা মজবুত পিলার তৈরি হয়ে ওঠে যেগুলোর উপরে পুরো ব্রিজ দাঁড়িয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 1, কি হবে যদি আমরা সূর্যকে জল দিয়ে নিভিয়ে দিই? তাহলে উত্তরটা কিছুটা অবাক করা হবে। আসলে সূর্য কোনো সাধারণ আগুন নয় যে সেটা জলেই নিভে যাবে, বরং সেটা হলো একটা ভীষণ গরম প্লাজমা বল যেটার মধ্যে বিভিন্ন আয়োনাইজড গ্যাস, হাইড্রোজেন এবং হিলিয়াম প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশন করে চলেছে। তাছাড়া সূর্য এতটাই বড় যে সেটার মধ্যে 13 লক্ষটা পৃথিবী ঢুকে যাবে। মানে যদি আমরা পুরো সৌরজগতের সমস্ত জল সূর্যের উপরে ঢেলে দিই তবুও সেটা সমুদ্রে 1 ফোঁটা জল ফেলার মতন হবে। তবে আমাদের থেকে 40 আলোকবর্ষ দূরে একটা প্ল্যানেট আছে যার নাম হলো GJ1214b। এই গ্রহটা প্রায় পুরোটাই জল এবং বরফ দ্বারা আবৃত বলে মনে করা হয়। এবারে তুমি মনে করো যদি আমরা সেই প্ল্যানেটকে একটা স্পেস ফায়ার হোস হিসাবে ব্যবহার করে সূর্যের উপরে সেখানকার সমস্ত জল ঢেলে দিই তাহলে কি হবে? তাহলে যখন সেই জল সূর্যের অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে তখন সেই জল সূর্যের এক্সট্রিম
গরমের ফলে সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত হয়ে যাবে। তখন সেই জলের মলিকুলস গুলো ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হবে। আর হাইড্রোজেন তো সূর্যের প্রধান জ্বালানি, মানে জল ঢালার ফলে সূর্য আরো বেশি গরম হয়ে যাবে, যার ফলে সেটা নিভে যাওয়ার বদলে আরো জোরে জ্বলতে থাকবে। আর এতটা জল ফেলা হলে সূর্যের ভর কিছুটা বেড়ে যাবে, আর ভর বেড়ে যাওয়ার মানে হলো সেটার মাধ্যাকর্ষণ শক্তিও বেড়ে যাবে। মাধ্যাকর্ষণ শক্তি বেড়ে যাওয়ার ফলে সূর্য আরো কম্প্রেস হবে, যার ফলে নিউক্লিয়ার ফিউশন আরো ইন্টেন্স পর্যায়ে পৌঁছে যাবে। মানে সোজা কথায় বলতে গেলে সূর্য আরো বেশি গরম এবং পাওয়ারফুল হয়ে উঠবে। আর যদি এই রকমটা কখনো হয়, তাহলে সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত আমাদের পৃথিবীতে এটার সরাসরি প্রভাব পড়বে। তাপমাত্রা এবং রেডিয়েশন প্রচন্ড বেড়ে যাবে। আর এই বিষয়ে তোমার কি মতামত আমাকে কমেন্টে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর প্রত্যেক সপ্তাহে ঠিক এই রকমই ইন্টারেস্টিং আর অ্যামেজিং ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।